আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছি ইফতেখার হোসেন। পড়াশোনা করছি ন্যানোমেটেরিয়ালস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বুয়েটে। আমি আমার এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছি বরিশাল গাইড কলেজ। আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তো এই জন্য আজকে একটু ওরিয়েন্টেশন আর তোমাদের সিলেবাসের উপর একটু ওভারভিউ হবে। ঠিক আছে, তো ফার্স্টে এই জন্য লিখছি যে ওরিয়েন্টেশন এন্ড ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। তো আমরা আমাদের এই কোর্সে কি পড়াবো, মেইনলি আমাদের টাইমলাইনটা কি হবে। মনে করো যে জুলাই এবং আগস্টের মধ্যে আমরা ওই আমাদের ফুল সিলেবাস রিভিশন দিব। তারপর হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে আমরা টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিব। অক্টোবরে আমরা সিকিউ এমসিকিউ পরীক্ষার হচ্ছে প্র্যাকটিস করব। নভেম্বরে হচ্ছে বোর্ডের প্রশ্ন সমাধান করব। দেন ডিসেম্বরে রিভিশন ও হচ্ছে সিকিউ এমসিকিউ টেস্ট নিব। দেন জানুয়ারিতে রিভিশন, মানে একসাথে রিভিশন চলতে থাকবে এবং সিকিউ এমসিকিউ টেস্ট চলবে। ঠিক আছে, তো হচ্ছে এখন আমরা আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল কনসেপ্টস অফ কেমিস্ট্রি সেখানে যাব। এখানে যা যা পড়ানো হবে মনে করো সবকিছু আমাদের লেসন লেকচার শিট যাচ্ছে সবকিছু পেয়ে যাবে। তো আমি এই চ্যাপ্টারের উপরে বেশি একটা টাইম দিব না, শুধু কি কি পড়া লাগবে কোন জায়গায় ফোকাস দেওয়া লাগবে এইটুকু দিয়ে দিব, যাতে তোমরা হচ্ছে রিভিশনের সময় এই জায়গাগুলাই একটু বেশি ইম্পর্টেন্স দিতে পারো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমাদের ফার্স্টে একটু হিস্ট্রি নিয়ে আলোচনা করছে। হিস্ট্রি তেমন একটা ইম্পর্টেন্ট না আমাদের কাছে। আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যা পড়বো সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির সাথে আমাদের বায়োলজির কি রিলেশন আছে, তারপরে ফিজিক্সের কি রিলেশন আছে, দেন হচ্ছে ম্যাথের কি রিলেশন আছে, সেইগুলা এগুলা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে মেইনলি ফোকাস দেওয়া হয়েছে আর কি। আমাদের চারপাশে আমরা ডেইলি যা যা কাজকর্ম করি, এখানে এর ভিতরে কি কি কেমিস্ট্রি আছে, জাস্ট এটার একটা ওভারভিউ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখবো, মেনলি হচ্ছে যে বিশুদ্ধ পানি হাইড্রোজেন অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, এগুলো আমরা জানি। আমরা ডেইলি খাবারে যে পানি খাই তার ভিতরে খনিজ লবণ আছে, লবণের যে ফর্মেশন হয় সে তার ভিতরে কেমিস্ট্রি আছে। হ্যাঁ, তারপরে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য তৈরি করে সে তার ভিতরে কেমিস্ট্রি আছে। কেমিস্ট্রির বিশাল একটা মনে করো অবদান কোথায়, আমাদের কৃষিকাজ। ঠিক আছে, কৃষিকাজে কীটনাশক যে ব্যবহার করে সেখান থেকে পোকামাকড়ের কার্যক্রম প্রতিরোধ করে। মশা তাড়ানোর জন্য কয়েল বা অ্যারোসল, ঠিক আছে, এগুলো সবকিছুই আমাদের কিন্তু কেমিস্ট্রির অবদান। তারপর তোমার গ্যাস্ট্রিক হলে যে ঔষধ খাও এর ভিতরে কেমিস্ট্রি আছে, ভিটামিনের জন্য কেমিস্ট্রি আছে, অ্যান্টিবায়োটিকের জন্য কেমিস্ট্রি আছে। ঠিক আছে, তারপরে এখন আসে এখানে যে সম্পর্ক, ফার্স্টেই বলে দিছি যে রসায়নের বিস্তৃতি কিন্তু ব্যাপক। ঠিক আছে, আমাদের সারাদিন সকাল থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপেই মনে করো রসায়ন মিলিয়ে আছে। আমাদের শরীরের ভিতরে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ আরএনএ আছে, এখানে কিন্তু বেশি একটা সম্পর্ক বায়োলজির সাথে। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের সাথে যে বিদ্যুৎ চুম্বক কম্পিউটার যে এই বস্তুগুলোর মধ্যে যে রিয়াকশন গুলো হয়, ঠিক আছে, এগুলো কিন্তু ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রির রিলেশন। আচ্ছা, তোমাদের হচ্ছে স্টয়কিওমেট্রি আছে, সেখানে দেখবা রসায়নের সাথে গণিতের সম্পর্ক, হিসাব নিকাশ করে কিভাবে আমরা হচ্ছে একটা উৎপাদ থেকে প্রোডাক্টের পরিমাণ বের করি সবকিছু। এই লেকচার সিটে যা যা দেওয়া আছে এগুলো হচ্ছে একটু দেখলেই হবে, এর বাইরে এক্সট্রা কি কি জিনিস লাগবে সেটার আমি একটু লিখে নিচ্ছি।
এখানে আমাদের রসায়ন রসায়ন পরীক্ষাগারে আমাদের যে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো, ঠিক আছে, সেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা হালকা করে একটু দেখে নিবা সেই স্টেপগুলো কি কি আছে। যেমন হচ্ছে অ্যাপ্রন, তারপরে গগলস, এগুলো ব্যবহার হালকা পাতলা, গ্লোভস, হচ্ছে মাস্ক, এগুলো আমরা কিভাবে ইউজ করবো, কখন কখন ইউজ করবো, এগুলো হচ্ছে একটু দেন হচ্ছে দেন আমাদের আরেকটু কি লাগবে, লাগবে হচ্ছে বিস্ফোরক পদার্থ এর চিহ্ন, সংকেত, ঠিক আছে? সংকেত প্লাস হচ্ছে কোনগুলো বিষাক্ত বা বিস্ফোরক থাকবে। তারপরে হচ্ছে দাহ্য পদার্থ, সেম সংকেত প্লাস হচ্ছে কোনগুলো দাহ্য, বিষাক্ত, এটারও সংকেত প্লাস হচ্ছে কোনগুলো বিষাক্ত। মানে বইয়ে যা যা দেয়া আছে তোমার ওইটুকু লিখলেই হবে, যে তুমি যে আমার নেটে সার্চ দিয়ে বের করবা ওরকম কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে এই যে পদার্থ, এটা সংকেত প্লাস হচ্ছে কোনগুলো, তারপরে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সংকেত প্লাস হচ্ছে কোনগুলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থের সংকেত প্লাস হচ্ছে তেজস্ক্রিয়। তারপর হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সংকেত প্লাস হচ্ছে কোনগুলো আর হচ্ছে ক্ষতি সৃষ্টিকারী লাস্ট। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আর কিছু তেমন একটা নাই, বইয়ের যে এমসিকিউ বা হচ্ছে কোশ্চেন গুলো লেখা আছে, যেমন আমি যদি একটা কোশ্চেন বলি, আমাদের অনুশীলনীতে যে একটা কোশ্চেন আছে, একটা ছেলে ওষুধ খাচ্ছে, তো কোশ্চেন চাচ্ছে রসায়ন কিভাবে সম্পর্কিত, ওষুধের গঠনের ভিতরে রসায়ন আমাদের হচ্ছে প্রয়োজন। এখন যদি আমি ধরি যে ছেলেটা অ্যাসিডিটির জন্য ওষুধ খাচ্ছে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমাদের পেটের ভিতরে আছে কি অ্যাসিড, আর ছেলেটা খাচ্ছে কি ক্ষার, আর খাওয়ার পরে এতে হচ্ছে কি লবণ প্লাস পানি উৎপন্ন হচ্ছে, লবণ প্লাস পানি যদি উৎপন্ন হয় তখন তার অ্যাসিডিটি আর থাকে না, ঠিক আছে? দেন বি তে আমাদের সবজিতে কীটনাশক ছিটানোর সুবিধা আছে, এটা হচ্ছে এই যে আমাদের কৃষিকাজে, হ্যাঁ, কৃষিকাজের পিছনে যে আমাদের রসায়নের অবদান আছে সেটা। দেন হচ্ছে তোমরা এই চিহ্নগুলা আর হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবা, মানে বইয়ে যা যা লেখা আছে এইটুকু দিলে হবে। এদের থেকে কিভাবে আমরা মানে নিজেদেরকে রক্ষা করতে পারি, ঠিক আছে, যেন আমাদের নিজেদের কোনো ক্ষতি না হয়, পরিবেশের জন্য ক্ষতি না হয়, এ বিষয়ে একটু লিখলে হবে যদি কোশ্চেনে আসে। তারপর হচ্ছে এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের পদার্থের অবস্থা।
পদার্থের অবস্থায় আমরা কি কি পড়বো? পদার্থের অবস্থায় আমরা পড়বো কঠিন, বায়বীয়, তরল। ঠিক আছে, কঠিন, তরল, বায়বীয়, এদের বৈশিষ্ট্য, তারপরে একজন আরেকজনের ভিতরে কিভাবে চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়, চেঞ্জ হলে আমরা আমরা বাহ্যিক ভাবে কি কি লক্ষ্য করি, কি কি চেঞ্জ হয়েছে, ভিতরে কি কি তাদের চেঞ্জ হয়েছে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। ঠিক আছে, এইখানে আমাদের বলছে যার ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে, তাই পদার্থ। এখন জড়তা বলতে কি বোঝায়? জড়তা বলতে বোঝা যাচ্ছে আমরা মনে করো দৌড়াচ্ছি, আমরা মনে করো দৌড়াচ্ছি, দেন হঠাৎ করে যখন আমরা থামি, হঠাৎ করে কিন্তু একদম দাঁড়াইয়ে পড়তে পারি না, ঠিক আছে, একটু হলেও আর একটু সামনে যাওয়া লাগে। বা হচ্ছে যে তুমি যদি বাস বা গাড়িতে চড়ো, তখন হচ্ছে বাস চলতেছে, তখন তুমি হঠাৎ করে বাস ব্রেক করলে, তখন দেখা যায় কি আমরা একটু সামনের দিকে ধাক্কা খাই। তো এইটা হচ্ছে জড়তা, মানে বস্তুর পূর্বের অবস্থায় থাকার যে প্রবণতা, বস্তুর পূর্বের অবস্থায় তার যে প্রবণতা, সেটাই হচ্ছে আমাদের কি জড়তা। পদার্থ তিন অবস্থায় থাকে আমরা জানি, কঠিন, তরল, বায়বীয়। এখানে আমাদের কিছু কিছু যে প্রপার্টিজ দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কঠিন পদার্থে কি হয়, বায়বীয় পদার্থে কি হয়, সেগুলো হচ্ছে আমাদেরকে দেখবো। এখানে পয়েন্ট গুলো তোমরা দেখে নিবা, আমি লেকচারে হচ্ছে বেশি ফোকাস দিব। এখন আসলে ফার্স্টে হচ্ছে আমাদের কঠিন পদার্থ। কঠিন পদার্থের মেনলি কি হয়, কি আছে? সাধারণত যেসব পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে, ঠিক আছে, নির্দিষ্ট আকার আর আয়তন থাকে, তাদের কঠিন পদার্থ বলে। এখন হচ্ছে তুমি বলতে পারো যে কঠিন পদার্থ হয় কি, তার ভিতরে যে অ্যাটম গুলো আছে, ঠিক আছে, সেগুলো একদম কাছাকাছি থাকে, একটা আর একটার গায়ের সাথে লেগে থাকে। তার মানে একটা আর একটা যদি গায়ে লেগে থাকে, তাহলে এদের কি হয়, এদের আন্তঃআণবিক দূরত্ব খুবই কম থাকে। আন্তঃআণবিক দূরত্ব কি খুবই কম। আন্তঃআণবিক দূরত্ব যদি খুবই কম হয়, তাহলে একজন আরেকজনের সাথে ইন্টারাকশনটা বেশি হবে। ইন্টারাকশন বেশি। একজন মনে করো একটা অ্যাটম আছে, সাইডে একটা অ্যাটম আছে, আর একটা অ্যাটম আছে, এই পাশে একটা অ্যাটম আছে, এই পাশে একটা অ্যাটম আছে। হ্যাঁ, এখন এই মাঝখানের অ্যাটমটা কি নড়াচড়া করতে পারবে? এই যে মাঝখানের অ্যাটমটা কিন্তু নড়াচড়া করতে পারবে না। যে কারণে আমাদের কঠিন পদার্থের নর্মালি আকার চেঞ্জ হয় না, তাদের শেপটা চেঞ্জ হয় না। কেন? কারণ হচ্ছে তারা অ্যাটমিক ডিস্টেন্স, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স এতই কম থাকে যে নড়াচড়া করতে পারে। যে নির্দিষ্ট তাপে ও চাপে কঠিন পদার্থের আকার আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে। তাপ প্রয়োগে যখন সে মেল্টিং পয়েন্টে যায়, ধরো তরলে পরিণত হয় কখন? মেল্টিং পয়েন্ট বা হচ্ছে গলনাঙ্ক। যখন সে গলনাঙ্কে পৌঁছায়, তখন তার হচ্ছে কি হয়, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা বেড়ে যায়, যে কারণে একজন আরেকজনের সাথে নড়াচড়া করতে পারে, আগের মতো আর বাধাটা থাকে না। ঠিক আছে, এখন কিছু কিছু পদার্থ আছে, মনে করো আমরা নর্মালি জানি কি কঠিন থেকে আগে তরলে পরিণত হয়, দেন বায়বীয়তে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যারা একবারে কঠিন থেকে বায়বীয়তে চলে যায়। হ্যাঁ, এদেরকে বলা হয় ঊর্ধ্বপদ পদার্থ, আর প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। সরাসরি এদেরকে তাপ দিলে কঠিন পদার্থে তাপের প্রভাবে সরাসরি বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, এদের মধ্যে আছে ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, মিশাদল। ঠিক আছে,
তো এরা হচ্ছে কি কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হচ্ছে, আর একবারে বায়ুতে পরিণত হচ্ছে। তো এইখান থেকে আমরা একটা রিলেশন কিন্তু লিখতে পারি। রিলেশনটা হচ্ছে কি, এখানে লিখি ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স যত কম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তত বেশি। ঠিক আছে, দেন আসে আমরা তরল পদার্থ। তরল পদার্থ ছিল যেসব পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু আকার নির্দিষ্ট থাকে না। এবার যে পাত্রে তুমি রাখবা সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, তো এই জন্য হয় কি এদের তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে এরা তাইলে এদের ভিতরে অ্যাটম গুলা ফ্রিলি চলাচল করতে পারে মোটামুটি কঠিন পদার্থের অ্যাটমিক চেয়ে। তাহলে হচ্ছে এখানে আমরা বলতে পারি তরল পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ কঠিনের চেয়ে কম। ঠিক আছে, তাহলে কঠিনের চেয়ে যদি আন্তঃআণবিক আকর্ষণ কম হয় তাহলে আন্তঃআণবিক দূরত্ব ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কিন্তু বেশি হবে। কঠিনের চেয়ে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে কঠিন পদার্থের নরমালি তাপমাত্রা বাড়ালে এদের আয়তন পরিবর্তন হয় না, কিন্তু তরল পদার্থের মানে তাপমাত্রা বাড়ালে এদের আয়তন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, এই যে তাপমাত্রা বাড়ালে তরলের আয়তন বাড়ে, তরলের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকলে একটি নির্দিষ্ট তাপে পৌঁছে তরল বাষ্পে পরিণত শুরু করে, যখন আমরা এটাকে ভ্যাপোরাইজেশন। তরলের তাপমাত্রা ক্রমশ বাড়লে সে তরলে কঠিন পরিণত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের তরল পদার্থের জন্য আমাদের কনক্লুশন কি, এদের হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণটা কঠিনের চেয়ে কম থাকে, আন্তঃআণবিক দূরত্বটা বেশি থাকে কঠিনের চেয়ে। ঠিক আছে, মানে দূরত্ব যত বেশি তাদের মধ্যে অ্যাট্রাকশন তত থাকে। ঠিক আছে, দেন আমাদের গ্যাসীয় পদার্থ, তাহলে ইজিলি বুঝতে পারতেছো গ্যাসীয় পদার্থতে কি আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম আর আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, বলছি গ্যাসীয় পদার্থ বস্তু এদের নির্দিষ্ট আকারও নাই আয়তনও নেই। ঠিক আছে, আকার নেই আয়তন নেই। আর এইখানে গ্যাসীয় পদার্থের একটা ইন্টারেস্টিং প্রপার্টি হলো কি, এর যত মানে যে পরিমাণই থাক তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রে পুরাটা জল এসে থাকবে। ধরো তোমার কাছে এই একটা সিলিন্ডার আছে, বা তোমার কাছে গ্যাস আছে ধরো একটু, হ্যাঁ? কিন্তু তুমি এই গ্যাস যখন এইটার ভিতরে ঢুকাবে সেই পুরাটা জায়গা ধরে থাকবে। ডেন্সিটিটা কমবে, ঘনত্ব কমবে, বাট হচ্ছে সে পুরাটা জায়গা জুড়ে থাকবে। ঠিক আছে,
এই যে এইখানে লিখে দিছে, গ্যাসীয় পদার্থের অণুসমূহের মধ্যে দূরত্ব অনেক বেশি, তাই আকর্ষণ শক্তি অনেক কম, ফলে তারা প্রায় মুক্তভাবে চলাচল করে। আর এর হচ্ছে মনে করো হাইড্রোজেন গ্যাস কেন, যদি তোমাকে বলে কোশ্চেন যদি করে যে হাইড্রোজেন গ্যাস কেন, তুমি দেখা দিবে এটাই, যে হাইড্রোজেনের আন্তঃআণবিক আকর্ষণ খুবই কম এবং আন্তঃআণবিক দূরত্ব খুবই বেশি, যে কারণে একটি অণুর সাথে আর একটি অণুর দূরত্ব খুবই বেশি থাকে, তারা ফ্রিলি মুভমেন্ট করতে পারে, যে কারণে এটা গ্যাস, মানে এটা বায়বীয় আকারে থাকে, যেহেতু দূরে দূরে থাকে। দূরত্ব যত কমবে তত সে আস্তে আস্তে কঠিনের দিকে পরিণত হয়। তারপর সে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব অলরেডি আমি তিনটার ভিতরে বলে দিছি। গতিতত্ত্ব বলতে এটা বোঝায় যে একটা পদার্থের ভিতরে যে কোনো একটা অবস্থার ভিতরে, যেমন কঠিন, তরল, বায়বীয়, যে কোনো একটা অবস্থার ভিতরে তার অ্যাটমের মুভমেন্টটা কেমন হবে। কঠিনে যেমন সে মুভমেন্ট করতে পারতেছি না, তারপরে তরলে সে হালকা একটু মুভমেন্ট করতে পারে, বায়বীয় তার বেশি পারে, এটাই তার গতিতত্ত্ব। বাট একটা জিনিস হচ্ছে কি, সকল অবস্থায় কণার সঙ্গে গতিশীল থাকে। মনে করো একজন আরেকজনের সাথে ভাইব্রেশন, কঠিনে সে চলা মানে দৌড়াদৌড়ি না করতে পারলেও সে একজন আরেকজনের গায়ে ধাক্কা দেয়, এটাই তার গতিশীল অবস্থা, ঠিক আছে। আন্তঃআণবিক দূরত্ব নিয়ে বলেছি। আন্তঃআণবিক দূরত্ব কি বুঝে, দুটি অণুর মধ্যবর্তী ফাঁকা জায়গা বা দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব বলে, ঠিক আছে? আর আন্তঃআণবিক শক্তি যদি তুমি বলো, সেটা হচ্ছে পদার্থের প্রত্যেকটি অণু একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে, পদার্থের প্রত্যেকটি অণুকে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ শক্তিই বলা হয় আন্তঃআণবিক শক্তি। এই আমরা দেখছি কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে, যেহেতু তারা খুব কাছাকাছি থাকে, দৃঢ় অবস্থান করে, নড়াচড়া করলেও মনে করো একজন আরেকজনের জায়গা চ্যুত হয় না। দেন আমাদের আসো ব্যাপন। ব্যাপনে কি হয়, ব্যাপনে যে মেন যে জিনিসটা হয়, বেশি ঘনত্বের এলাকা থেকে, এইটুকু জানলে হবে, বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের কম ঘনত্বের এলাকায়, ধরো কঠিন, তরল বা বায়বীয়, তরল বা গ্যাসীয়, তিনটারই হয় কি পরিব্যাপ্ত হয়, মানে মনে করো ছড়াই যায়। এবং যদি আমি বলি তুমি একটা রুমের ভিতরে পারফিউম স্প্রে করলে বা রুম স্প্রে করলে, বুঝছো, একটু পরে দেখবে কি পুরো রুম হচ্ছে ঘ্রাণে ছড়াই গেছে, এটাই হচ্ছে আমাদের ডিফিউশন। পাত্রে এই স্প্রেটার ভিতরে আমাদের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব বেশি ছিল, তুমি যেই চাপ দিছো তখন রুমে সে ছড়াই গেছে। আগে কি ছিল আমাদের রুমে, হ্যাঁ এটার ঘনত্বটা কম ছিল, গ্যাসের ঘনত্বটা কম ছিল, যে কারণে সে বেশি ঘনত্বের জায়গা থেকে, পটের মধ্যে বেশি ঘনত্বের জায়গা থেকে সে কম ঘনত্বের জায়গায় চলে আসছে, ঠিক আছে। এই যে যে নিঃসরণটা হচ্ছে কি, নিঃসরণটা হচ্ছে ব্যাপনী, খালি হচ্ছে ওটা ক্ষুদ্র জায়গা থেকে বা হচ্ছে সরু ছিদ্র দিয়ে, সরু ছিদ্রের মধ্যে দিয়ে বেরোবে। আর এইখানে হচ্ছে একটা প্রেসারের একটা ব্যাপার আছে, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে। আর আর হচ্ছে নিঃসরণ শুধুমাত্র বায়বীয়, ঠিক আছে? শুধুমাত্র বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য, ঠিক আছে, গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য। এখন যখন আমরা স্প্রে করি, সেই স্প্রে ওই যে ছিদ্র দিয়ে যে গ্যাসটা বের হয়, ওইটা হচ্ছে আমাদের নিঃসরণ। আর পুরো রুমে যে ছড়াই যায় তখন হচ্ছে যে আমাদের ব্যাপন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য। দহন কি, দহন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, আমরা যে কোনো কিছুকে যদি পুরাই তখন হচ্ছে সেটাকে আমি দহন বলে, অক্সিজেনের উপস্থিতিতে পোড়াতে হবে, ঠিক আছে। গলন বিষয়ে আমরা জানি, গলনাঙ্ক জানি, যে টেম্পারেচারে আমরা পদার্থ গলা শুরু করে সেটা গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক, যে পদার্থ যে টেম্পারেচারে হচ্ছে আমাদের পদার্থ ফুটতে শুরু করে। সূত্রতাপ কাকে বলে,
যখন যে টেম্পারেচারে আমাদের কঠিন পদার্থটা তরলে পরিণত হওয়া শুরু করে, হ্যাঁ, তখন যে সে তাপটা গ্রহণ করে, তখন টেম্পারেচার পরিবর্তন হয় না, কিন্তু সে যে তাপটা গ্রহণ করে সেটাই হচ্ছে কি আমাদের সুপ্ত তাপ। তারপরে ঊর্ধ্বপতন বিষয়ে বলেছি যে কঠিন পদার্থ তাপের প্রভাবে তরল স্কিপ কইরা সে সরাসরি বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়। কি কি আছে? ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, কঠিন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, নিষাদল ইত্যাদি ঊর্ধ্বপতন যোগ্য। ঠিক আছে, এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের টপিক আছে এগুলাই, এছাড়া তেমন একটা টপিক নেই এখানে আমাদের। সত্যতা, এখানে আরেকটা সুন্দর একটা এক্সাম্পল আছে আমাদের বইয়ে, যে একই সাথে আমরা পদার্থের তিনটি অবস্থা কিভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা মোমে দেখতে পারি। মোমে একই সাথে পদার্থের তিন অবস্থা, এটা আমাদের কোশ্চেনে আসতে পারে, যেটা আমরা ব্যাখ্যা করে সুন্দরভাবে লিখতে পারবো। যে আগুনে ফার্স্টে সে তরলে পরিণত হয় কঠিন থেকে, দেন আবার বাষ্পে পরিণত হয়, বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওই বাষ্পীয় মোম বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। ঠিক আছে, আবার হচ্ছে তরল মোমের কিছু অংশ হয় কি ঠান্ডা হয়ে কঠিন মোমে পরিণত হয়। এরপরে লাস্টে এখানে কিছু জিনিস আছে। পাতন, পাতন বিষয়ে বলা আছে আমাদের বইয়ে। পাতন জিনিসটা কি? বাষ্পীভবন প্লাস ঘনীভবন। বাষ্পীভবন বলতে কি বোঝায়? কোনো কিছু বাষ্পে পরিণত করা। আর ঘনীভবন বলতে কি বোঝায়? ব্যাক 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 ট্র্যাকে আসা, যে আমরা নর্মালি কঠিন থেকে তরলে যাই, তরল থেকে বায়ুতে যাই, ঘনীভবন হয় কি বায়বীয় থেকে তরলে আসে। এটাই আমাদের হচ্ছে কি আমাদের ঘনীভবন। আমরা হচ্ছে ঊর্ধ্বপাতনে যেসব যেসব পদার্থের নাম দেওয়া আছে আমাদের বইয়ে, ওইগুলো হচ্ছে আমরা একটু খুব সুন্দরভাবে মুখস্থ করবো, কারণ এগুলো হচ্ছে এমসিকিউতেও আসে, আবার হচ্ছে এক মার্কের কোশ্চেনেও আসে। ঠিক আছে, আমাদের অনুশীলনের একটা কোশ্চেন আছে, এটা একটু আলোচনা করি। যে একটি সিলিন্ডারের মতো এক পাশ থেকে আমি কি দিছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেজানো তুলা, আর এক পাশে দিছি কি আমি HCl অ্যাসিডে ভেজানো তুলা। এখন মেনলি আমাদের কি হবে, এর ভিতরে একটা রিয়াকশন হবে, NH4OH প্লাস হচ্ছে HCl। এখান থেকে আমরা কি পাবো, NH4Cl প্লাস হচ্ছে কি আমাদের H2O। ঠিক আছে, এখন এই NH4Cl এর কালার হচ্ছে আমাদের সাদা। ঠিক আছে, NH4Cl এর কালার হচ্ছে কি আমাদের সাদা, যে কারণে এখানে একটা সাদা ধোঁয়া দেখা যাবে, এখানে একটা সাদা ধোঁয়া দেখা যাবে। এখন এই সাদা ধোঁয়াটা নর্মালি আমাদের ACl এর সাইডে বেশি দেখা যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই NH4 এর যে স্পিড, বা হচ্ছে তুমি বলতে পারো রেট অফ রিয়াকশন, রিয়াকশনটা বেশি থাকবে, যে কারণে মনে করো HCl এই পর্যন্ত আসতে পারছে, তার আগে অলরেডি NH4OH এই পর্যন্ত চলে আসছে, তখন তারা এখানে রিয়াকশনটা করে রাখবে। হম, তাহলে হচ্ছে এই পাশে HCl এর পাশে এর
সাদা ধোঁয়াটা ফর্ম করার কারণ কি, মেইন কারণ হচ্ছে কি, আমাদের এনএস4 দ্রুত চলে আসে, দ্রুত সে হচ্ছে দ্রুত তার ব্যাপন ঘটে। ঠিক আছে, তুমি এটা লিখবো, ব্যাপন ঘটে, ব্যাপন ঘটে তারা, ব্যাপন ঘটে তাড়াতাড়ি, তার এনএস4, যে কারণে কারেন্টের এখানে বেশি হয়। ঠিক আছে, তো এই গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের ওভারভিউ। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ থার্ড চ্যাপ্টার থেকে শুরু করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।